প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, এই গরমে জনজীবন বিপর্যস্ত, সাথে সাথে শিশুদের গরমে কিন্তু বেশি কাহিল অবস্থা হয়ে যায়। তাই আমাদের আজকের বিষয় এই গরমে শিশু স্বাস্থ্য সুরক্ষায় করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার সাবিনা সুলতানা, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। ডাক্তার নুসরাত ফারুক, সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি বিভাগ, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি, ভালো আছি। এই গরমে তো আসলে সবাই জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে এবং সবচেয়ে আমরা জানি যে যারা হচ্ছে গিয়ে অনেক বয়স্ক এবং অনেক কম বয়স বাচ্চারা, তাদের অবস্থা কিন্তু বেশি খারাপ হচ্ছে, ঠান্ডা, জ্বর, এবং আমরা কিন্তু খুব কমন একটা ওয়ার্ড রেগুলার আমরা শুনতে পাচ্ছি, হিট স্ট্রোক কিন্তু, এবং নিউজে আসছে মারা যাচ্ছে। আর গত 26 দিন টানা আমরা নিউজে পড়েছি, টানা 26 দিন ধরে এরকম গরম আসছে এবং সামনে বৃষ্টির কোনো কথা এখনো শুনতে পাচ্ছি না। তাই আমাদের আজকের বিষয় হচ্ছে এই গরমে কিভাবে আমরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা করার চেষ্টা করব। প্রথমে আপনার কাছে আসি, হিট স্ট্রোক বড়দের যেমন হচ্ছে বাচ্চাদেরও হয় কিনা, আর হলে তাদের লক্ষণগুলো কী ধরনের হতে পারে? হ্যাঁ, বড়দের মতো শিশুদেরও হিট স্ট্রোক হয়। আমি বরং বলবো যে শিশুদের একটু বেশিই হয়। আর হিট স্ট্রোকের প্রাথমিক কিছু সিমটম আছে, কিছু সিভিয়ার সিমটম আছে। তো প্রাথমিক সিমটমের মধ্যে হচ্ছে যে সেই সময়টায় বাচ্চা খুব থ্রাস্টি ফিল করবে। ইনিশিয়ালি তার হাত পা ঠান্ডাও হয়ে যেতে পারে, সে ডিজি ফিল করতে পারে। যখন এই সিমটমগুলো সিভিয়ার হতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো সেটা খুব গরম হয়ে যাবে। হ্যাঁ, টেম্পারেচার 104-105 ডিগ্রি উঠে যেতে পারে। সেই সাথে সাথে আমাদের ত্বক যেটা স্কিন খুব ড্রাই হয়ে যেতে পারে, ফ্লাস্ট হয়ে যেতে পারে, এবং সেই সাথে সাথে বাচ্চা ভমিটিং শুরু করবে। হ্যাঁ, ভমিটিং শুরু করবে। আমরা দেখব যে তার পালস রেট যেটাকে আমরা বলি সেটাও খুব দ্রুত হবে, এবং ভলিউম যেটা আমরা বলি সেটা খুব স্লো বা থ্রেডি হয়ে যাবে। হ্যাঁ, এবং কনশাসনেস কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ, বাচ্চা প্রথম দিকে খুব অস্থির হবে, তারপর কিন্তু আস্তে আস্তে তার কনশাসনেসটা কমে যাবে, সে ড্রাউজি হয়ে যাবে, এবং খুব সিভিয়ার ক্ষেত্রে কিন্তু তার খিঁচুনি বা কনভালশনও হতে পারে। তো এই হিট স্ট্রোক বাচ্চাদের জন্য কিন্তু খুবই খুবই একটা সিরিয়াস, আমি বলবো যে অসুখ। আপনার কাছে আসি যে এক্ষেত্রে ম্যাডাম যেটা বললেন যে বাচ্চাদের প্রথমে থার্স্ট ফিল করবে, কিন্তু বাচ্চারা কিন্তু বলতে পারবে না। অনেক বাচ্চাই বলতে পারে না যে তার পানি খেতে হবে বা খেতে চায়ও না। সেক্ষেত্রে বাবা মার কি করা উচিত? যেটা শুরুতেই বলা হলো যে বাচ্চা আর বয়স্ক যারা, তারাই হচ্ছে দুই এক্সট্রিম এজ হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জার জোন বা বিপজ্জনক অবস্থায় আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা আরেকটু বেশি, যেটা আপনি বললেন যে ওরা বলতে পারে না, বিশেষ করে 5 বছরের নিচে বা একদম শিশু যারা, নবজাতক, তারা তো সম্ভবই না। 2 বছরের বাচ্চা অনেক সময় বলতে পারে না। সো সেটা বাবা মার পক্ষ থেকে একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চার পানি বা তরল পদার্থের যে প্রয়োজনীয়তা সেটা কতটুকু দেয়া হচ্ছে, যে বাচ্চা বুকের দুধ খায় সে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাচ্ছে কিনা, বা ক্লান্ত হয়ে পড়ছে কিনা। মা হয়তো বুঝে দেখবেন যে যে পরিমাণে তার টানার আগ্রহ থাকার কথা সেরকম থাকছে কিনা, বা তার থেকে বেশি ক্লান্ত, বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা। এইটা যারা একটু বড় বাচ্চা, যেমন 1-1.5 বছর 2 বছরের বাচ্চা যারা অনেক ছোটাছুটি করে, তারা দেখবেন যে খুব পিপাসার্ত বা থার্স্টি হয়ে গেলে, যেটা ম্যাডাম বললেন, যে তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়বে। অথবা যারা একটু বলতে পারে তারা বারবার করে পানি চাইতে থাকবে। প্রথম পর্যায়ে তারা বারবার করে পানি চাইতে থাকবে। পরের দিকে এসে যখন আরেকটু বিপজ্জনক পর্যায়ে চলে যায়, তখন সেই পানিটা চাওয়ার মতো তাদের শক্তি বা এনার্জিটা থাকে না। তখন বাচ্চা, আমরা মেডিকেল টার্মে বলি লেথার্জি, বা লেমেন ল্যাঙ্গুয়েজে বা সাধারণ ভাষায় যদি বলি, খুব ক্লান্ত হয়ে পড়বে, শুয়ে থাকবে। যে অ্যাক্টিভ বা চঞ্চল বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা অ্যাক্টিভিটি চাঞ্চল্য শো করবে না, দেখাবে না। সে থেকে বুঝতে হবে যে পর্যাপ্ত পরিমাণে তরল যাচ্ছে না। এটা ছাড়াও পেশাবটা দেখতে হবে। নবজাতক বা বড় বাচ্চা সবার ক্ষেত্রে আমরা বলি কমপক্ষে দৈনিক পর্যাপ্ত পরিমাণে 6 থেকে
8 বার যদি পেশাব করে তাহলে বুঝতে হবে শরীরে যে পরিমাণে তরল পদার্থ দরকার বা রিহাইড্রেশনের দরকার সেটুকু শরীর পাচ্ছে। তো এইটাও বাবা মাকে খেয়াল করতে হবে। সেজন্য অনেক সময় আমরা বলি যে দরকার লাগলে ডায়পারটা খুলে রাখবেন, দেখবেন যে বারবার করে বাচ্চা পেশাব করছে কিনা। যদি সেই পরিমাণ পেশাব না করে বা অল্প অল্প করছে কিন্তু মার মনে হচ্ছে যে এটা আসলে আমার বাচ্চার জন্য স্বাভাবিক নয়, তখনই সেটা অ্যালার্ট সাইন জারি করা উচিত যে আমার বাচ্চা মনে হয় পর্যাপ্ত পরিমাণে তরল পদার্থ পাচ্ছে না। এভাবেই আমাদের বুঝতে হবে। সেক্ষেত্রে মানে বাসাতে সাথে সাথে কি করা উচিত এবং কখন ডাক্তারের কাছে নিয়ে আসা উচিত? আচ্ছা, বাসাতে যেটা আমরা প্রথমে করতে পারি যে বাচ্চাকে একটা ঠান্ডা ঘরে বা ফ্যানের নিচে নিয়ে যাওয়া এবং সুতি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে তাকে স্পঞ্জ করে দেওয়া যাতে তার টেম্পারেচারটা কমতে থাকে, এবং অল্প অল্প করে তাকে পানি, খাবার, স্যালাইন বা তরল খাবারটা অফার করা। তো প্রথমেই হচ্ছে বাচ্চাকে রিহাইড্রেটেড করতে হবে, সেই সাথে সাথে টেম্পারেচারটা কমানোর চেষ্টা করতে হবে। বাচ্চা যদি খুব বেশি ড্রাউজি না হয় বা লেথার্জিক না হয় তাহলে বাসায় ম্যানেজ করা সম্ভব, কিন্তু যদি সেই মুহূর্তে বাচ্চার টেম্পারেচার কোনোভাবে নামছে না বা বাচ্চা লেথার্জিক হয়ে গেছে এবং সেই সাথে ইউরিন আউটপুটটা অনেক কম মনে হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই হসপিটালে যাওয়া উচিত, দ্রুত হসপিটালে আসা উচিত। তো হসপিটালে আসার পরে সাধারণত দেখা যায় কি শুধুমাত্র কি ফ্লুইড দিয়ে বাচ্চাকে ট্রিটমেন্ট করা যায় নাকি সাথে অন্যান্য কোনো কিছু করতে হয়? এটা আসলে নির্ভর করে তখন আমরা কি অবস্থায় বাচ্চাটাকে পাচ্ছি। এখন বাচ্চার জ্বরের শরীরে তাপমাত্রা বেশিও থাকতে পারে, যেটা ডক্টর সাবিনা বললেন যে বেশি থাকতে পারে, সেটা কমাতে হবে। আবার অনেক সময় কিন্তু উনি শুরুতেই কিন্তু বলেছিলেন যে অনেক সময় টেম্পারেচার কমেও যেতে পারে, বডি হাইপোথার্মিকও হয়ে যেতে পারে। তাহলে এটা নির্ভর করবে আমরা কি অবস্থায় বাচ্চাটাকে পাচ্ছি, তার ব্লাড প্রেশার কেমন পাচ্ছি, তার পালস ভলিউম আমরা কেমন পাচ্ছি, তাহলে তাকে শুধু আমরা স্যালাইন কি সেই সময়ে আমরা কিছুটা সময় বেশি সময় ধরে দিব। তো এই পরিমাপটা আসলে আমরা বাচ্চার কন্ডিশন, ওজন, তার পেশাব কেমন ছিল সেই অনুযায়ী আমরা দেখি। টেম্পারেচারটাও আমরা ওই অনুযায়ী দেখতে পারি যে বাচ্চা মুখে খেতে পারছে কিনা। কিছুটা সময় হয়তো আমরা দ্রুত একটু আইভি স্যালাইন বা শরীরে শিরাপথে স্যালাইন দিয়ে বাচ্চাটাকে একটু রিহাইড্রেট করা বা তার শরীরের ডিহাইড্রেশনটাকে দূর করে নিয়ে তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এনকারেজ করি বা উৎসাহ দিই মুখে খাওয়ার জন্য। সেটা ছোট বাচ্চা হলে বুকের দুধ খাবে মায়ের, একটু বড় বাচ্চা হলে অন্যান্য তরল পদার্থগুলো খাবে আর কি। আর আমি একটা কথা জাস্ট এখানে একটু আলাদাভাবে মেনশন করতে চাই, যেটা ডক্টর সাবিনা বললেন যে স্যালাইনের কথা। অনেক সময় বাবা মারা এমনিও স্যালাইন কিন্তু খাওয়ায়, যে আচ্ছা গরম পড়েছে একটু স্যালাইন খাওয়াই দিই, বা একটু জুসের সাথে স্যালাইন মিশিয়ে দিই, একটু দুধের সাথে স্যালাইন মিশিয়ে দিই। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা কাজ, কারণ স্যালাইনে একটা নির্দিষ্ট মাত্রায় সোডিয়াম, পটাশিয়াম, অন্যান্য লবণগুলো দেয়া থাকে। কাজে প্রয়োজন ছাড়া যদি আমি স্যালাইন দিই, প্রয়োজন বলতে শরীর থেকে আমার প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেল, আমি ঘেমে গেলাম কিংবা পাতলা পায়খানা হলো, বমি হলো বাচ্চার, সেক্ষেত্রে আমার অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন। বা যখন যেটা হিট স্ট্রোক আমরা মেনশন করলাম, কিন্তু গরম আছে কিন্তু বাড়িতেই বাচ্চা সুস্থ আছে, স্যালাইন কিন্তু দেওয়ার প্রয়োজন নাই, কখনোই প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার পরিচয় আমি নুরুজ্জামান, গাজীপুর শ্রীপুর থেকে বলছি। হ্যালো। হ্যাঁ জি বলতেছি, নুরুজ্জামান গাজীপুর শ্রীপুর থেকে বলছি আপনার। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আমি। হ্যালো। হ্যাঁ জি হ্যালো শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম নুরুজ্জামান, আমি গাজীপুর শ্রীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার আপনার মানে বেশি করে মাথাটা গরম থাকে অনেক, আর খাবারটা মানে মোটামুটি খায়, আর আপনার শরীরটা প্রচুর আমার কাছে মনে হয় দুর্বল, সবসময় ঘুমায় বেশি, কিন্তু আপনার আর আগের মধ্যে স্বাভাবিক চলাফেরা সেটা একটু কমে গেছে। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের উত্তর আমি এটা পরে দিচ্ছি। দর্শক দেখছিলেন এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আমাদের সাথে একজন দর্শক ছিলেন, দর্শকের প্রশ্নের উত্তরটা একটু দিব। আচ্ছা, প্যারেন্টস বা বাচ্চার বাবা যেটা বললেন যে তার বেবি 1 থেকে 1.5 বছর বয়স, তার মাথা গরম মনে হচ্ছে এবং খাওয়া আগে থেকে একটু কমিয়ে দিয়েছে এবং ক্লান্ত মনে হচ্ছে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আসলে বেবির জ্বর আসতেছে কিনা সেটা থার্মোমিটারে আপনি রেকর্ড করবেন। টেম্পারেচার মানে হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত 99 অ্যান্ড অ্যাবাভকে আমরা জ্বর বলে থাকি। তো জ্বর যদি থাকে সেটা আমরা অন্যভাবে ব্যবস্থা নিই, আর জ্বর না থাকলে সেটা তো অন্যভাবে ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আপনি বাসায় খেয়াল করবেন, ও যেহেতু ক্লান্ত হয়ে গেছে, ওর ইউরিনটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, তো ইউরিন সাধারণত এই বয়সের একটা বেবির 6 থেকে 8 বার ইউরিন করবে, এবং সে যদি ডায়পার পরে থাকে ডায়পার খুলেও আপনাকে 4 ঘন্টা পর পর একটু চেক করবেন।
ওর যদি টেম্পারেচার না থাকে এবং তার যদি ইউরিনটা ঠিক মতো হয়, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই। একটু অতিরিক্ত পানি একটু বেশি খাওয়াবেন, তরল খাবারটা। অনেক সময় গরমের জন্য বাচ্চা অনেক ঘাম হয়, সে কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ক্লান্ত হয়ে যাচ্ছে এই সময়টায়। ওকে ইনডোরে রাখবেন, বাইরে খেলতে পাঠাবেন না এই গরমের সময়টায়, বিশেষ করে সকাল 10টা থেকে 5টার মধ্যে। আর ওকে একটু পর্যাপ্ত পানি খাওয়ান, তরল খাবার খাওয়ান, ইউরিনের কালারটা খেয়াল করেন। আর যদি মনে হয় বাচ্চার জ্বর আসতেছে সেই সঙ্গে, তাহলে অবশ্যই আপনাকে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আমরা এই আরও কিছু কথা বলবো, এটা বিরতির পর এসে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এবার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই গরমে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার সাবিনা সুলতানা এবং ডাক্তার নুসরাত ফারুক। বিরতিতে যাবার আগে ম্যাডাম একটু বলেছিলেন যে কিছু হলেই বাচ্চারা যদি অনেক গরমে ঘেমে যায় বা কোনো প্রবলেম মনে হয় মাদের, সাথে সাথে একটু ওটস স্যালাইন খাইয়ে দেওয়া হয়, যেটা একদমই ঠিক না। তা আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করছি যে এই যে হঠাৎ করে শুধু বাচ্চা না, আমরা জানি যে বড়রাও কিন্তু দুর্বল লাগতেছে, একটু ওটস স্যালাইন খেয়ে ফেলি বা স্যালাইন খেয়ে ফেলি, আর বাচ্চাদের ক্ষেত্রে করছে, এটা কতটুকু মানে ভয়ঙ্কর হতে পারে এটা একটু বলবেন। থ্যাংক ইউ তানিয়া, সুন্দর একটা প্রসঙ্গ উপস্থাপন করার জন্য। এই ব্যাপারটা আমরা খুবই ফেস করছি এখন, যে বাচ্চা একটু ঘেমে গেলে বা বাচ্চা খেতে চাচ্ছে না বা একটু দুর্বল মনে হচ্ছে। তার থেকেও বেশি হচ্ছে যে আমরা যে স্যালাইনটা বানাই, স্যালাইনটার প্রপোর্শনেরটা আমরা ঠিক করে বানাচ্ছি না। হ্যাঁ, আমরা জানি যে স্যালাইনের প্যাকেটটা 500 ml পানিতে আমাদের পুরো প্যাকেটটা গুলতে হবে, এবং গোলার পরে আমরা 6 to 8 আওয়ার্স রাখতে পারবো। তারপরে আমরা ফেলে দিয়ে আবার নতুন করে আমাদের বানাতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মারা অল্প অল্প করে বানায়, যে স্যালাইনটা আমি অল্প একটু নিলাম হাফ কাপ পানির মধ্যে, ওই সময় গুলে খাওয়াই দিলাম। অথবা আমি যেটা করলাম যে আমি 500 নিলাম না, আমি হয়তো অর্ধেক নিলাম এবং পুরো স্যালাইনটা গোলালাম। অথবা আমি পুরো 1 লিটারের মধ্যে স্যালাইনটা গুলাই দিলাম। তো যেটা হয় যে স্যালাইন কিন্তু আমাদের একটা ওষুধ, এটা ওষুধ হিসেবেই ব্যবহার করতে হবে। এটা আমরা কখন ব্যবহার করব? যখন শরীর থেকে আমাদের পানি জাতীয় জিনিস বের হয়ে যাচ্ছে, যেমন আমি অনেকবার বমি করছি বা আমার বেবিটা অনেকবার পাতলা পায়খানা করছে, পানি পায়খানা করছে, বা প্রচণ্ড ঘাম যদি হয় বা হিট স্ট্রোকের সময় অনেক সময় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ব্যবহার যদি আমরা করি তাহলে অবশ্যই আমাকে সুন্দর করে বানাতে হবে, এবং ডাক্তারের পরামর্শ পর্যন্ত বয়স অনুযায়ী যতটুকু খাওয়ার কথা ততটুকুই খাওয়াতে হবে। তো এটার যে মানে বিপজ্জনক যে দিকটা হচ্ছে যে স্যালাইনের মধ্যে কিন্তু আমাদের সোডিয়াম থাকে। হ্যাঁ, তো সোডিয়াম কিন্তু যখন বেশি হয়ে যায় শরীরে, যখন আমি অতিরিক্ত স্যালাইন খাওয়াই ফেলি বা স্যালাইনের আমার প্রপোর্শনটা ঠিক হচ্ছে না, আমি ঠিকমতো বানাচ্ছি না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন সোডিয়ামের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু কিডনির উপরে সাংঘাতিক একটা চাপ পড়ে, এবং কিডনি বিকল হয়ে খিঁচুনি নিয়ে কিন্তু বাচ্চারা আসতে পারে। তো আমি যেহেতু এই পেশেন্টগুলো আমাদের মাঝে মাঝে আসে, এবং এটা আমরা কারেক্ট করতে পারি যা শুধু একটা সিম্পল জ্ঞান যদি আমাদের থাকে যে না, স্যালাইন একটা ওষুধ এবং আমাকে এটা প্রপারলি বানাতে হবে, এবং যখন প্রয়োজন তখনই শুধু খাওয়াতে হবে। এটা কোনো হেলথ ড্রিঙ্ক না, বা পানির বিকল্প না, বা শরবতের বিকল্প না। তাহলে কিন্তু আমরা আমাদের বেবিদের এই বিপদ থেকে দূরে রাখতে পারি। জি, এটা অনেক বড় একটা ইনফরমেশন আমাদের জন্য। আবার আপনার কাছে আসি, এই যে মানে ওয়েদারটা যাচ্ছে, তো এই সময় দেখা যায় যে আপনার চেম্বারে বিভিন্ন ধরনের বাচ্চাদের পেশেন্ট আসছে, বেশি পাচ্ছেন কি ধরনের পেশেন্ট? সবচেয়ে বেশি পাচ্ছি আমরা, দেখো, সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাচ্ছে, পাতলা পায়খানা, বমি, জ্বর। মোটামুটি চেম্বারে আমরা যা রোগী দেখছি তার আমি বলতে গেলে 80 থেকে 85% বা 90% বলতে পারি যে আমরা এটা আসছে। এটারই কনসিকুয়েন্স হিসেবে দেখা যাচ্ছে বাচ্চা কম খাচ্ছে, পেশাব কম করছে, দুর্বল হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড বা পানি শূন্য হয়ে যাচ্ছে। তো সর্দি কাশির ব্যাপারে যেটা বলবো যে এই গরমে তো আমাদের সবারই গরম ঠান্ডা, আমরা একবার কেউ এসি ছাড়ছি, কেউ এসি ছাড়ছি না, ছাড়া যাচ্ছে না, অনেক সময় বিদ্যুৎ থাকছে না, সেই কারণে বা বিভিন্ন কারণে হোক ঠান্ডা গরমের মধ্যে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে, সর্দিটা লেগে যাচ্ছে, জ্বর চলে আসছে। এখন যেটা যে আমাদের একজন দর্শক
দর্শক প্রশ্ন করেছিলেন যে গাটা খুব গরম মনে হচ্ছে, আসলে গা গরম মনে হলেই যে সেটা জ্বর সেটা কিন্তু না। গা গরম মনে হলে সেটা হয়তো বাচ্চাদের মেটাবলিজম অনেক বেশি বা আউটসাইড অ্যাটমসফিয়ার টেম্পারেচার বা বাইরের তাপমাত্রার কারণেও কিন্তু শরীর আমাদের অনেক সময় গরম মনে হয়। আর শরীর গরম হওয়ার আরেকটা কারণ হচ্ছে পানি শূন্যতা। পানি শূন্যতার কারণেও কিন্তু শরীর গরম মনে হতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে বাচ্চা শরীরের তাপমাত্রাটা মাপতে হবে। বাড়িতে মায়েদেরকে যেটা বলবো যে প্রথমে গা গরম মনে হলেই দুশ্চিন্তা না করে আগে শরীরের তাপমাত্রাটা মাপুন। যদি দেখেন তাপমাত্রা 99 বা 100-র নিচে, অতটা দুশ্চিন্তা না করে প্রথমে হালকা করে বাচ্চাটাকে গাটা মুছিয়ে দিন, একটা ঠান্ডা জায়গায় নিয়ে আসুন, এসি ছাড়ুন বা ফ্যান ছাড়ুন, একটা খুব খোলামেলা জায়গায় বাড়ির যেখানে ঠান্ডাটা সেখানে নিয়ে আসুন। আস্তে আস্তে ওকে তরল খাবারটা দিন। সর্দি লাগলেও যে খুব প্রথমেই একেবারে অ্যান্টিহিস্টামিন বা বিভিন্ন সর্দি ওষুধের জন্য মায়েরা খুব অস্থির হয়ে থাকেন, প্যারেন্টসরা অস্থির হয়ে থাকেন যে সর্দির ওষুধ দেন। সর্দির ওষুধ দেওয়ার থেকে বরং বাচ্চাটাকে স্বাভাবিকভাবে আমরা যে হোম রেমিডিগুলো বলি, যে এই যে বললাম যে গাটা মুছিয়ে দেওয়া, বারে বারে অল্প অল্প করে তরল খাবার দেওয়া, সহজ পাচ্য খাবার খেতে দেওয়া, পেশাব করছে কিনা নাকটা মুছিয়ে দেওয়া, নাকটা একটু স্যালাইন ড্রপ দিয়ে নাকটা পরিষ্কার করে দেওয়া। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গোসল বাদ দেওয়া যাবে না। খুব বলে ওর তো ঠান্ডা লেগে গেছে, গোসল করলে তো আরো ঠান্ডা লেগে যাবে, দেখা যায় 2 দিন 3 দিন গোসল করায় না। গোসল করাতে হবে প্রত্যেকদিন, প্রয়োজনে দিনে 2-3 বার হালকা সুতির কাপড় পানিতে ভিজিয়ে গাটা মুছিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বাচ্চারা অনেক আরাম পাবে। আর আরেকটা জিনিস মায়েদেরকে বলবো যে খাবার নিয়ে খুব অস্থির হয়ে যান, ও তো কিছু খাচ্ছে না। তা আমরা যেটা সবসময় চিকিৎসক হিসেবে জিজ্ঞাসা করি, খাচ্ছে না মানে কি তরল খাবারও খাচ্ছে না? না, তরল খাবার তো খাবারের মধ্যে পড়ে না, সেটা তো সলিড খাবার খেতে হবে। কিন্তু এই গরমে যেখানে বড়দেরই খেতে ভালো লাগছে না, বাচ্চারা তো আরো বেশি ভালনারেবল। সেজন্য সলিড খাবার বাদ দিয়ে দেখবেন যে তরল খাবারটা খাচ্ছে কিনা, সহজপাচ্য তরল খাবার দেন, স্যুপ দিতে পারেন, ফলের রস দিতে পারেন, চিনিযুক্ত খাবার নয় বা বাইরের কোনো হেলথ ড্রিঙ্ক না, বা যেটা আপনি বললেন যে জুস, চিনিযুক্ত জুস, এগুলো না, কোল্ড ড্রিঙ্ক না, বাড়িতে বানানো খাবারগুলো এগুলো দেন। এগুলো দিলে বাচ্চার শরীরটা আস্তে আস্তে করে ইমপ্রুভ করবে। পাতলা পায়খানা বা বমি হলে সেক্ষেত্রে প্রয়োজন মতন স্যালাইন, যেটা ডক্টর সাবিনা এখনই মেনশন করলেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা দিতে হবে। সাথে সাথে দেখতে হবে আমরা যেটা শুরু থেকে বলে আসছি, পানি শূন্যতার কোনো লক্ষণ আছে কিনা, সেরকম কোনো লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের চেম্বারে অথবা ইমার্জেন্সি পরামর্শ নিতে হবে আপনাদের। প্রচণ্ড ঘামছে বাচ্চারা, দেখা যায় যে প্রচণ্ড ঘেমে যাচ্ছে, বাবা মা অস্থির হয়ে যাচ্ছে। তারা ওই যে যেটা হয় যে এখন এসি অলমোস্ট দেখা যায় যারা একটা এফোর্ড করতে পারে তারা একটা এসি কিনে ফেলে, তো অনেক ঘাম নিয়ে বাচ্চারা ঘামছে, বাইরে থাকছে, তখন সাথে সাথে এসিতে নিয়ে যাচ্ছে, আবার বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার বাইরে নিয়ে আসছে। এই ক্ষেত্রে বাচ্চা বাবা মা একটু কমপ্লেন করে দেয় যে তাদের শরীরে আবার র্যাশও হচ্ছে। তো এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, এসি থাকলে তো ভালো, এসিতে কিন্তু এসি যখন আমরা ব্যবহার করব বাচ্চাদের ক্ষেত্রে আমরা ট্রাই করব যে একটা কমফোর্টেবল টেম্পারেচারে, যেটা আমাদের দেশের জন্য 25 থেকে 27-এর মধ্যে হতে পারে, যে সব সময় রাখার জন্য। অনেক সময় সেটা সম্ভব হয় না, কারণ আমাদের সবার রুমে তো আসলে সব ঘরেই এসি থাকে না। তো বাইরে থেকে খেলাধুলা করে আসার পরে বাচ্চা তো ঘামবে, কারণ বাচ্চাদের মেটাবলিজম বেশি থাকে, ঘাম কিন্তু আমাদের নর্মাল একটা বডি রেসপন্স। তো ঘেমে আসার পরে আমরা যেটা করব যে ওর গাটা মুছে দিব। হ্যাঁ, আগে শুকনো কাপড় দিয়ে মুছে দিব, মুছে দেওয়ার পরে কাপড় চেঞ্জ করে তারপরে সে কিন্তু এসিতে যাবে। আর এই গরমের এই সময়টায় আসলে বিভিন্ন ধরনের র্যাশ হচ্ছে, হিট র্যাশও তার মধ্যে অন্যতম। তো হিট র্যাশের তো আসলে বেসিক্যালি আমাদের কোনো হাতে কোনো ওষুধ নাই, বাচ্চাকে ঠান্ডা রাখা, গাছটা স্পঞ্জ করে দেওয়া, এটাই হচ্ছে মানে কমফোর্ট দেওয়ার জন্য এটুকুই করতে হবে। আর যদি র্যাশ খুব বেশি ইচিং হয় বা যদি মনে হয় যে গা ফুলে যাচ্ছে বা কোনো স্পেসিফিক কারণ আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করি। এবং র্যাশের মানে কোথায় র্যাশ হচ্ছে, কী ধরনের র্যাশ হচ্ছে, এটা কি জ্বরের সাথে সম্পর্কযুক্ত বা জ্বর ছাড়াই র্যাশ হচ্ছে, এই জিনিসগুলো আসলে ডিসিশন নিয়ে তারপরে সেই অনুযায়ী যদি প্রাথমিক কিছু ওষুধ দেওয়া প্রয়োজন হয় অ্যাডভাইস করি। আমরা আরও কিছু কথা বলবো বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এবার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই গরমে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার সাবিনা সুলতানা এবং ডাক্তার নুসরাত ফারুক। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। এখন বাচ্চাদের ঠান্ডা কাশি লাগছে, সাথে আমরা খুব কমনলি একটা ওয়ার্ড ইউজ করি, ঠান্ডা কাশি হলেই মনে করি নিউমোনিয়া হয়ে গেছে। আবার ঠান্ডা কাশি লাগলেই আমরা মনে করি অ্যান্টিবায়োটিকও লাগবে। কখন আমরা নিউমোনিয়া মনে করব আর কখন অ্যান্টিবায়োটিক লাগবে আর কখন ঠান্ডা কাশি এমনি ভালো হয়ে যাবে, একটু বলবেন। আমি সবসময় যেটা মায়েদেরকে বলি যে বাচ্চাদের 90% ইনফেকশন কিন্তু হচ্ছে ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের কোনো কিছু করার নাই।
ভাইরাল ইনফেকশনে আমাদের হাতেও আসলে তেমন কোনো ওষুধ নাই। ভাইরাসের একটা নির্দিষ্ট জীবনকাল আছে 5 থেকে 7 দিন, এর মধ্যে ভাইরাস শরীর থেকে নিজেই বের হয়ে যাবে। যদি এর মধ্যে খারাপ হওয়ার থাকে বা যেটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলি, সেক্ষেত্রে আমরা নিউমোনিয়ার দিকে যাই। এখন সাধারণ ঠান্ডা কাশি 90% বাচ্চার এমনিতেই ভালো হয়ে যায়। আমি যে ঘরোয়া রেমেডিগুলোর কথা একটু আগেই বলেছি, ওগুলো পালন করলে আপনার মোটামুটি ঠান্ডা কাশিগুলো ভালো হয়ে যায়। এর জন্য ডাক্তারের কাছেও প্রত্যেক দিন দৌড়িয়ে আসার কোনো দরকার নেই। তাহলে আমাদেরকে বুঝতে হবে বিপদচিহ্ন বা নিউমোনিয়ার সাইনগুলো কোনটা। তাহলে দেখতে হবে যে বাচ্চা যদি খুব ঘন ঘন শ্বাস নেয়, অথবা শ্বাস নিতে বাচ্চার যদি কষ্ট হয়, বুকের পাঁজর বা বুকের হাড়ের নিচের যে অংশটা সেটা যদি ভিতরের দিকে ঢুকে যায়, বাচ্চার কণ্ঠার হাড় বা গলার এই জায়গাটা যদি ভিতরের দিকে ঢুকে যায়, শ্বাস নিতে গেলে বাচ্চা যদি নাকের পাটা ফুলিয়ে শ্বাস নেয়, অথবা যে বাচ্চা বুকের দুধ খায় বা বটল ফিড করে তারা যদি বুকের দুধ টেনে খেতে না পারে, বাচ্চাকে খুব ক্লান্ত মনে হয়, তাহলে বুঝতে হবে সেগুলো হচ্ছে নিউমোনিয়ার সাইন। বাচ্চার কাশি থাকবেই, কাশি থাকবে না এ কথা আমরা বলি না। আর কাশি সারানোর জন্য সবসময় যে কফ সিরাপের জন্য বাচ্চার মায়েরা খুব অস্থির হয়ে থাকে, কফ সিরাপের রোল কিন্তু খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেই যে কফটাকে বা স্পুটামটাকে বা মিউকাসটাকে বের করার জন্য আমরা হয়তো দেই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নাকের পানিটাকে বন্ধ করার জন্য আমরা দেই। সেক্ষেত্রে ডাক্তার বা চিকিৎসক বুঝে ওষুধটা দেবেন। কিন্তু এগুলো দিলেই যে নিউমোনিয়া হবে না, সবাই চলে আসে না আগেই ওষুধ নিতে আসলাম যাতে নিউমোনিয়া না হয়, এটা আমার বা আপনার হাতে নাই। এটা আপনার বাচ্চার রেসপন্সের উপরে নির্ভর করছে। কাজেই দায়িত্ব হচ্ছে অভিভাবক হিসেবে দেখা যে ঘরোয়া রেমেডিগুলো বা যেগুলো বললাম সেগুলো করা এবং নিউমোনিয়ার দিকে যাচ্ছে কিনা এগুলো খেয়াল করা, এইটুকু। আর আমি শুধু একটা জিনিস একটু মেনশন করে দিব যে অনেক সময় মায়েরা বলে থাকেন যে হেলথ ড্রিঙ্ক যেগুলো থাকে, যে হাইড্রালাইট বা বিভিন্ন ধরনের যে ফ্লেভার ড্রিঙ্কগুলো পাওয়া যায়, এগুলো স্যালাইনের বিকল্প কিনা। অবশ্যই না, এগুলো কখনোই স্যালাইনের বিকল্প হিসেবে কাজ করতে পারে না। আর 6 মাসের নিচের বাচ্চাদেরকে কোনো পানি দেওয়া যাবে না। হ্যাঁ, এর ক্ষেত্রে যারা ফর্মুলা খায় তাদের ক্ষেত্রেও পানি না, দরকার লাগলে বেশি বেশি বুকের দুধ খাবে অথবা প্রয়োজন পড়লে ফর্মুলাটা বেশি খাবে, কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দেওয়া যাবে না। মানে আপনার কাছে আসি, বাচ্চা খায় না, এটা কিন্তু খুব কমন একটা মায়েদের মানে সব মায়েদেরই মনে হয় কমপ্লেন আছে। তো কখন বোঝা যাবে তার বাচ্চা খাচ্ছে? বাচ্চা কি খুব মোটাসোটা হলে, হৃষ্টপুষ্ট হলে বাচ্চা খুব সুস্থ থাকে, নাকি বাচ্চা একটু নর্মাল একটা ওয়েট আছে, যে ওয়েটে থাকলে বাচ্চা ঠিক আছে? একটু বলবেন। আচ্ছা, বাচ্চা খায় না, তুমি ঠিকই বলেছো যে খুবই একটা কমন মানে মাদের কনসার্ন। তো অসুস্থ অবস্থায় খায় না এবং সুস্থ অবস্থায় খায় না, আমরা আগেই দুটো ভাগ করে ফেলি। আমি যেটা মাদের বলি যে অসুস্থ যখন মা তোমার ঠান্ডা কাশি লাগে, তুমি কি অন্য সময়ের মতো খেতে পারো? তো মাও তো নিশ্চয়ই খেতে পারে না। সুতরাং অসুস্থ অবস্থায় আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে বাচ্চাটার হাইড্রেশন ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, ওই সময় তার জ্বর থাকতে পারে, ঠান্ডা কাশি থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, কানে ব্যথা থাকতে পারে। তো সেই সময়ে বাচ্চারা খাবার কমায় দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা তাকে এনকারেজ করব লিকুইড খাবারটা, যে বেবি ব্রেস্টফিড করছে সে ব্রেস্টফিড করবে বা অন্যান্য ফর্মুলা যারা খাচ্ছে খাবে। হ্যাঁ, আর ঘরে সহজপাচ্য খাবার যেগুলো, স্যুপ জাতীয় খাবার বা তরল যে খাবারগুলো বয়স অনুযায়ী আমরা সেটা দিব, যাতে শরীরে হাইড্রেশনটা ঠিক থাকে, তার ইউরিনটা ঠিক থাকে। এখন খুব বেশি সিক বেবি যারা একদমই খেতে পারছে না, পেশাব কমে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, তাদের তো আসলে হসপিটালাইজডই করতে হবে। হ্যাঁ, আমি ভিটামিন দিয়ে কিন্তু তাদের খাবারের রুচি বাড়াতে পারবো না। আর একটা সুস্থ বাচ্চা যখন খায় না, এই কমপ্লেনটা তো মারা করে, আমাদের আশেপাশে সব মাদেরই একটা কনসার্ন থাকে। তো আমরা যেটা বলি যে একটা বেবির সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রোথের পিরিয়ড হচ্ছে ফার্স্ট 1 ইয়ার। এই সময় কিন্তু এই কমপ্লেনটা অনেক কম থাকে। একটা 3 কেজির বাচ্চা 1 বছর হতে হতে কিন্তু 9 to 10 কেজি হয়ে যায়। তারপরে কিন্তু ফিজিওলজিক্যালি গ্রোথ কিন্তু অনেক স্লো হয়ে যায়। 2 থেকে 3 বছরের মধ্যে হয়তো 2 থেকে 3 কেজি বড় জোর বাড়ে। যেহেতু তার এই সময়টা ফিজিওলজিক্যালি তার গ্রোথ স্লো হয়ে যায়, তার কিন্তু খাওয়ার আগ্রহটা হঠাৎ করে কমে যায়। এই সময় বাচ্চা খেলাধুলা শিখে, কথা শিখে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে, অনেক কিছু শিখতে চায়, কিন্তু খায় কম। এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো সেই সময়টায় আসলে ধৈর্য ধরে টাইম ফিডিংয়ে যেতে বলি আমি, যে একটা নির্দিষ্ট সময় পর পর বাচ্চাকে খাবার অফার করবে, ওর নিজের যেটুকু প্রয়োজন সে সেটুকু নিয়ে নেবে। এবং প্রত্যেকটা খাবারের সময়ে মোটামুটি 15 to 20 মিনিটস, তার বেশি দেওয়া যাবে না। এবং আমাদের জানতে হবে যে ঠিক কোন খাবারগুলো আমি এই বয়সে অফার করতে পারবো। বয়স অনুযায়ী সেই খাবারগুলো আমাকে অফার করতে হবে এবং বাচ্চা নিজের থেকে যেটুকু খায় ধরে নিতে হবে সেটুকুই ওর শরীরের জন্য প্রয়োজন। হ্যাঁ, আমাদের কিন্তু বডিটা এভাবেই সেট করা যে আমার যেটুকু ডিমান্ড আমি সেটুকু পূরণ করব। তো
আরেকটা জিনিস যখন আমাদের কাছে আসে তখন তো অবশ্যই আমরা তার বয়স অনুযায়ী তার হাইট, গ্রোথ, মাথার মাপ এগুলো ঠিক আছে কিনা। যখন এই জিনিসগুলো একটা স্ট্যান্ডার্ড ওজনের মধ্যে, হাইটের মধ্যে থাকে, তখন আমরা একদমই মাকে অ্যাসিওর করি যে এটা নিয়ে ভয়ের কিছু নাই, জাস্ট শুধু ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। আর যে খাবারটা প্রয়োজন, পুষ্টিকর খাবার ওর বয়স অনুযায়ী, সেটাই শুধু তুমি অফার করবা। এবং আউটডোর ফুডটা একদমই দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা জানি যে একটা বাচ্চার খুব গ্রোথ পিরিয়ড 2 to 3 ইয়ার্স, এই সময়ে ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, মানসিক ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু এই সময়টাই হয়। তো 5 বছর পর্যন্ত যদি আমরা তাকে ঘরের খাবারে অভ্যস্ত করে ফেলি, তাহলে এটা কিন্তু সারা জীবনের জন্য একটা ব্লেসিং। হ্যাঁ, সেই বেবিটা কখনোই কিন্তু আর বাইরের খাবারের প্রতি অত বেশি আগ্রহী হবে না। আচ্ছা। এবং আরেকটা জিনিস আমি বলি যে খাবার সময় বাচ্চাদের মোবাইল দেখে খাওয়ানো হয়, এই জিনিসটা আসলে এতই মানে কমন হয়ে গেছে, কিন্তু আমি যখন খাই তখন আমার মনোযোগ যদি অন্যদিকে থাকে, হ্যাঁ, আমি কি খাচ্ছি, আমি সুজি খেলেও তার টেস্ট এক লাগবে, খিচুড়ি খেলেও তার টেস্ট এক লাগবে, আমার কিন্তু খাবারের দিকে একদমই মনোযোগ নাই। তো সেই সমস্ত ক্ষেত্রে ফিডিং পিরিয়ডে সাধারণত এই ডিভাইসগুলো থেকে আমরা দূরে রাখবো এবং একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি করব, যাতে বেবি খাবারের টেস্টটা বুঝতে পারে। সে একটু খাবে, ফেলবে, ছড়াবে, এইভাবে আস্তে আস্তে কিন্তু সে খাবার শিখে যাবে। জি, আমরা আপনাদের কাছে অনেক ইনফরমেশন জানলাম, আজ এখানে শেষ করছি। আশা করি আপনাদের সামনে কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ। দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।